আমরা অর্থাৎ আইকেএস কমিটি সর্বতোভাবে সাহায্য পেয়েছি আমাদের কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল থেকে। এই সাহায্য ব্যতীত এই কোর্স চালানো সম্ভব হতো না। এখন এই কোর্স বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের কলেজের আইকিউএস কোঅর্ডিনেটর ডক্টর অরিজিৎ চক্রবর্তী। দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে, এখানে 1.5 মাসেরও বেশি সময় ধরে যে কোর্সটা এখানে চলছে, সেইটার ফ্রেমওয়ার্কটা অবশ্যই আমাদের প্রিন্সিপাল স্যার এটার কথা ভেবেছেন এবং কোর্সটা করার জন্য সচেষ্ট হয়েছেন। তার সাথে সাথে আইকেএস কমিটি দায়িত্ব নিয়ে যে এই বিশাল কোর্সটা প্রায় 14টা লেকচার হয়ে গেছে, আজ 15তম লেকচার হতে চলেছে, সেটার জন্য অবশ্যই তাদের ধন্যবাদ জানাতে হয়। ছাত্রছাত্রীদের বলি যে এই কোর্সটা করানোর উদ্দেশ্য আমাদের একটাই ছিল, যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, যেটা নিয়ে সারা দেশে মোটামুটি হইচই পড়ে গেছে, সমস্ত হায়ার এডুকেশনে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছে। আমাদের এই কোর্সের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের সব দিক থেকে ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমরা সেটা জেনে ভবিষ্যতে যা নতুন রিসার্চ বা কাজের কথা ভাবো, তাতে ইন্ডিয়ান নলেজটা তোমার মাথায় থাকে। এই নয় যে সেটাকেই ব্যবহার করে তুমি সবকিছু করবে, কিন্তু ইন্ডিয়ান নলেজটা তোমায় কোথাও না কোথাও হয়তো হেল্প করবে, যে কাজটা তুমি একটা বইয়ে পড়া দিক থেকে করতে পারতে, এই নলেজটা তোমায় হয়তো নতুনভাবে ভাবতে সাহায্য করবে। তো সেই কারণেই ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা নিয়ে আজ এত চর্চা হচ্ছে এবং এত উৎসাহ দেখাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ। তোমরা যদি দেখো যে সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়ান নলেজ সিস্টেম ব্যবহার করে টেকনোলজি ডেভেলপমেন্ট হয়েছে পুরো ইন্ডিয়ান সায়েন্সে, বিশেষ করে ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তোমার মেডিসিনাল কেমিস্ট্রির ফিল্ডে। তো সেগুলো কিন্তু খুব কম কথা নয়। আমরা যতই ভুলে যাই পুরনো জিনিসের কথা, তাদের কিছু না কিছু ছাপ থেকে যায় নতুন আবিষ্কারের মধ্যেও। তো এই কারণেই এই কোর্সটা করা। আশা করি তোমাদের এই কোর্সটা ভালো লেগেছে এবং তোমরা এই ধরনের কোর্স আরো করতে চাইবে। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর চক্রবর্তী। এই আইকেএস ভ্যালু অ্যাডেড কোর্সের পঞ্চদশ এবং শেষ বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক মধুচন্দা ভট্টাচার্য। তিনি বারাসত গভর্নমেন্ট কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের প্রধান। তার আগ্রহের বিষয় ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন লজিক, মেটাফিজিক্স, এথিক্স, ফিলোসফি অফ রিলিজিয়ান এবং আরো অনেক বিষয়। তিনি গবেষণা করেছেন রিলেটিভিজম এবং রিয়েলিজম বিষয়ে। তার আজকের বক্তৃতার বিষয় এখানে রয়েছে। বক্তৃতার শুরুর আগে ছোট্ট একটি সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান। আমি আহ্বান করছি আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সৌরভ চক্রবর্তী এবং আজকের বক্তা ডক্টর মধুসন্ধ্যা ভট্টাচার্যকে। এখন শুরু হবে আজকের বক্তৃতা, কামা, আ ট্রান্সফরমেটিভ পাওয়ার, রিভিজিটিং অ্যান্ড ওভারলুকড ফিলোসফি। ডক্টর ভট্টাচার্য। প্রথমেই জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এই বিধাননগর কলেজের পুরো পরিবারকে, আলাদা করে যদি বলতে হয় অধ্যক্ষ মহাশয়কে ডক্টর সৌরভ চক্রবর্তী, আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর অরিজিৎ চক্রবর্তী, আইকেএস টিমের কমিটির যিনি কনভেনার আহ্বায়ক ডক্টর স্বাতী ভট্টাচার্য, এবং যারা সবাই রয়েছেন আমার বড়, আমার সমান বা আমার থেকে ছোট এবং আমার ভালোবাসার ছাত্রছাত্রীরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে আমাকে এখানে ডাকার জন্য, বা এই যে শেষ, মানে আমরা বলি না ভারতীয় পরম্পরায় যা শেষ ভালো তার সব ভালো, পুরো ব্যাপারটা ঘেটে দেওয়ার জন্য আমি যথেষ্ট
আজকে শেষ বক্তৃতাটা আমাকে কেন দেওয়া হলো আমি বুঝতে পারছি না। এটাতে আমি আরো চাপ খেয়ে গেছি। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে ছাত্রছাত্রীর পরেও আরো সব মাথারা বসে রয়েছেন, কেউ কেউ তো স্টান্স নিয়ে দাঁড়িয়ে আছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের মধ্যে একটা বিষয়কে তুলে ধরতে, যেটা আমাদের প্রত্যেকের জানা, প্রত্যেকের চেনা, কিন্তু ভারতীয় পরম্পরা সেটাকে কিভাবে দেখতে চেয়েছে, কিভাবে সেখানে বোঝা যেতে পারে, কি কি আলোকপাত করা যেতে পারে, সেটার একটা গ্লিমস দেব। আমি কোনো পীর পয়গম্বর নই, আমার এটা কোনো তথ্য নয় যেটা আমি তোমাদের কাছে নতুন উদ্ভাবন করছি। ভারতীয় পরম্পরায় এটা আছে, আমি সেটাকে তোমাদের থালাতে আবার পরিবেশন করছি। সুতরাং এখানেই আমার কাজ হচ্ছে, আমরা একটা রান্না করা জিনিস অলরেডি আছে, কিভাবে খেতে দিই তার উপর তো নির্ভর করে। তো আমি সেরকমই ভারতীয় জ্ঞান পরম্পরার একটা দিককে তুলে ধরছি। আচ্ছা, আমাকে অনুরোধ করা হয়েছিল বাংলায় বলার জন্য, তো আমার প্রেজেন্টেশনটা বাংলা ইংরেজি মেশানো আছে। আমি চেষ্টা করব যথাসম্ভব বাংলায় বলার, কিন্তু কিছু কিছু হয়তো ইংরেজিতে আমি টার্ন করে যেতে পারি। তো তোমাদের দায়িত্ব রইল, তোমরা আমাকে একটু বলবে যদি আমি বেশি বেশি ইংরেজি বলে ফেলি এবং কম কম বাংলা বলি। আর আছে মোটামুটি বাংলা ইংরেজি মেশানোই আমার পিপিটি করা আছে। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে জিজ্ঞাসা করব, কাম, কাম বলতে আমরা কি বুঝি? COME নয়, KAMA, কামা। কাম বলতে কোনো ধারণা আছে কারোর স্টুডেন্টদের মধ্যে? প্লেজার। আচ্ছা, আর কিছু? আর কারোর কিছু আছে? কামনা মানে প্লেজার, ভেরি গুড। কামনা চাওয়া যায়, পাওয়া যায়? নাকি না না আছে ব্যাপার? কিরকম প্লেজার? সেনসুয়াস প্লেজার। ওকে, সেনসুয়াস প্লেজার মানে কি? আজকে ইলিশ মাছটা খেতে আমার খুব ভালো লাগলো, সেটা সেনসুয়াস প্লেজার? না ওই মেয়েটাকে দেখতে খুব সুন্দর লাগছে, এটা সেনসুয়াস প্লেজার? সেকেন্ড ডেটটা, ভেরি গুড। আচ্ছা, আর কারোর কোনো বক্তব্য আছে? এ কি, কারোর জীবনে কোনো কামনা নেই? অদ্ভুত। শাদি করেছো কি? তো পুরোই নিষ্কাম কি? আচ্ছা, আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে সেই ফিলসফি, যে ফিলসফিকে একটুখানি ব্র্যাকেট করে রাখা হয়েছে। কথার উত্তর ঠিক দেওয়া যায় না, কিরকম খারাপ খারাপ একটু লাগে। সেই ফিলসফিটাকে নিয়ে আলোচনা করব, ফিলসফি অফ ডিজায়ার। চাওয়ার, পাওয়ার, কামনা করার যে প্রবণতা, তার মধ্যেও দর্শন হতে পারে। সেই দর্শন নিয়ে আমরা একটু আলোচনা করব। আলোচনা মানে আমাদের 3-4টে গ্রন্থকে ফলো করে আমরা চেষ্টা করব যে এই কাম কিভাবে উত্তরণ ঘটাতে পারে, ট্রান্সেন্ড করতে পারে আমাদের এই সেলফকে, জীবনকে, সোসাইটিকে, রাজ্যকে, জাতিকে কিভাবে উত্তরণ করতে পারে, তার কোনো সন্ধান কামনা দিয়ে পাওয়া যায় কিনা, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। যতটা সম্ভব আমি বাংলায় বলার চেষ্টা করছি। কেন এটা ওভারলুক ফিলসফি? কারণ ওই যে কামনা বললে আমরা একটুখানি বন্ধ, মুখটা বন্ধ রাখতেই চেষ্টা করি। সাম সর্ট অফ ট্যাবু ইজ দেয়ার, সোশ্যাল ট্যাবু। কি করতে হবে? ওকে, অবজেক্টিভ এন্ড মেথড। আমাকে এমনিতে শোনা যাচ্ছে তো? যদি কখনো এটা স্লিপ করে যায়, ইটস ওকে, রাইট? তো অবজেক্টিভ এন্ড মেথডোলজি কি? প্রথমেই বলা হয়েছে যে এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4টে বলা হয়েছে, হিউম্যান পারসুট, মানুষ জন্ম মানে আমাদের যে বৈদিক পরম্পরা, সেই দর্শনের প্রেক্ষিত থেকে, দর্শনের ছাত্রী হিসেবে এটা আমার একটা গর্বের জায়গা যে এটাকে আমি আজকে এখানে আবার আমার ইন্ডিয়ান কমিটমেন্টকে আমি দেখাতে পারছি যে আমাদের যে মানব জন্মের যে লক্ষ্য, উদ্দেশ্য, অবজেক্টিভ, সেটা কি? যে ব্যালেন্স অল ফোর, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। জানি না এর কোনো ক্লাস হয়েছেন কিনা, ম্যাডাম বললেন হয়নি। তো এই ধর্মকে সবার উপরে রাখা হয়েছে কেন? বিকজ ইট ইজ দ্য গাইডিং প্রিন্সিপাল, যেটা আমার আর জীবিকা, আমার কামনা এবং আমার যে নিঃশ্রেয়স, মুক্তি, নির্বাণ যা হবে, তার গাইডিং প্রিন্সিপাল হচ্ছে ধর্ম। সেই ধর্ম মানে যা আমাকে হোল্ড করে, যা আমাকে বেঁধে রাখে। আমরা যে প্রাতিষ্ঠানিক ধর্মের কথা বলি সেই ধর্ম এটা নয়। তাহলে এই যে পুরুষার্থের যে 4টি জায়গা, সেখানে কিন্তু 3 নম্বরে আছে কামা। এটা যে একটা ফটোগ্রাফ, আমি এখানে ডায়াক্রিটিক্যাল মার্কটা দিতে পারিনি। তো এই কামা কিন্তু ইটস অলরেডি এনলিস্টেড।
তাহলে পুরুষার্থের মধ্যে চাওয়ার বিষয় আছে কামা, অর্থাৎ পুরুষার্থ মানুষ কি কি চাইতে পারেন, মানুষ এই 4টে জিনিস চাইতে পারেন এবং তার মধ্যে একটি ব্যালেন্স করতে পারেন। এটা কিন্তু অলরেডি গিভেন, কিন্তু আমরা দেখি ম্যাক্সিমাম এমফাসিস ইজ গিভেন টু দ্য নাম্বার 4, next to that is number 2, number 1, and sometimes or other number 2. But কামের ওপর majorly, standardly speaking, there is no emphasis given. Reason কি, কেন হয়েছে, কিভাবে হচ্ছে, that is today's story, সেটাই আমরা বলবো। So যে বেদিক পিরিয়ড থেকে ক্লাসিক্যাল যে শাস্ত্রিক ডিভোশনাল লিটারেচার, সেখানে কিন্তু কামকে কখনো বডিলি অ্যাপেটাইট, সেনসুয়াস প্লেজার যে বলতে চাইছিলে সেভাবে নেওয়া হয়নি, রাদার এটাকে মিনিংফুল ফোর্স, ইন্টিগ্রাল টু হিউম্যান লাইফ বলা হয়েছে, যে মানুষের মধ্যে, মানুষ জীবনকে সাকসেসফুল মিনিংফুল করতে গেলে কামা ইজ ইনক্লুডেড অ্যাজ ওয়ান অফ দ্য ইন্টিগ্রাল ফোর্সেস। পুরুষার্থের কথাটা বলেছি, কিন্তু আমাদের যে ইনভেডার্স বা আমাদের যে ব্রিটিশ ঔপনিবেশিক যে দাসত্ব আমরা কাটিয়ে এসেছি, সেইখানে এই যে কলোনিয়াল মরালিটি, তার সাথে আমাদের যে কামনার যে জায়গা, সেটা কম্প্রোমাইজড হয়েছে এবং সেখানে সামহাউ ডেপিক্টেড হয়েছে এমনভাবে যে এই ডিজায়ার বা কামনা হলো সবসময় স্পিরিচুয়ালি ইনফিরিয়ার, অর্থাৎ ইফ ইউ আর আ স্পিরিচুয়াল পার্সন ইউ শুড বি ডিভয়েড অফ অল কামনাস অ্যান্ড ডিজায়ার্স। অর্থাৎ নিষ্কাম কর্মের এমন প্রচার হয়েছে, এমনভাবে নিষ্কাম কর্মকে অ্যাডভার্টাইজ করা হয়েছে যে সেখানে কামনা থাকলেই যেন তুমি আর মুক্তির পথে যেতে পারছো না। এখানে ফিলসফি স্টুডেন্ট আছে? ওকে, সো তারা হয়তো রিলেট করতে পারছো যে নিষ্কাম কর্মের একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডারিং ইন্ডিয়ান ফিলসফিতে হয় এবং তার দলিল হচ্ছেন ভগবদ গীতা, যেখানে কর্মযোগের কথা বলা হচ্ছে এবং সেটা স্প্রেড করেন আমাদের নরেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দ। তিনি এই কর্মযোগের কথা বলেন এবং নিষ্কাম কর্মের কথা বলেন, কিন্তু নিষ্কাম কর্ম আর কামহীনতা এক জিনিস নয়। দেয়ার ইজ আ ফিলসফিক্যাল ডিফারেন্স। সো হোয়াট টু ডু, সেই ব্যালেন্সটা করার কথা এখানে বলা আছে। এই যে আজকের আমার বক্তব্য, সেই বক্তব্য বেসিক্যালি আমরা চাইছি এই যে ডিস্টর্শনটা হলো, যেটা 1 নম্বর 2 নম্বর পয়েন্টে, আর যেটা ঔপনিবেশিক দাসত্বের জন্য হয়ে গেল, সেইটাকে কারেকশন করা এবং কিভাবে ফিলসফি অফ কাম, ফিলসফি অফ ডিজায়ার ট্রান্সফরমেশনে কাজ করতে পারে, প্রমোট করতে পারে, সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। এটা কিভাবে করছি, মেথোডোলজিটা কি, আমার মোটামুটি ডিফারেন্ট 4টে জনারের আমি বইয়ের সাহায্য নিয়েছি অ্যাজ এ প্রাইমারি টেক্সট। সেটার উপর ভিত্তি করে তার কিছু কিছু তথ্য আপনাদের সামনে, তোমাদের সামনে তুলে ধরে আমি আমার এই যে ডিফেন্স অফ কামা অ্যাজ আ পার্ট অফ পুরুষার্থ, অ্যাজ আ পার্ট অফ ব্যালেন্স হিউম্যান লাইফ, এটা আমি বোঝাবার চেষ্টা করব। এই 4টে বই, 4টে, ঋগ্বেদ, কামসূত্র, জয়দেবের গীত গোবিন্দ এবং ভরতের নাট্যশাস্ত্র। মহাভারতটা আমি বাদ দিয়েছি, কারণ মহাভারত বললে পুরো একটা অন্য চ্যাপ্টার পুরো খুলে যাবে, আর তন্ত্র সাধনাটাও আজকে আমি বাদ রেখেছি, কিন্তু মহাভারত ছিল, এখন কোথায় চলে গেছে জানি না। ঋগ্বেদ, কামসূত্র, গীত গোবিন্দ এবং নাট্যশাস্ত্র, এই 4টে বই নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনা করতে গিয়ে যদি মনে হয় তাহলে ম্যাডাম এবার আপনি কি কি দেখাবেন, ওরে বাবা বসে বসি, তাদের জন্যই আমার দেখানো, তোমাদের চিন্তা নেই, তোমরাই দেখো কাম নিয়ে তুমি আলোচনা করতে পারবে ওই রকম উত্তেজনা ছাড়াই, ওই রকম ট্যাবু ছাড়াই কামের আলোচনা হতে পারে। এবার আমরা দেখছি যে কি ফাউন্ডেশন ছিল। মানে আমি এখানে যে 5টা বই লিখেছি, মহাভারতটা দিইনি, এখানে 4টের আলোচনার মধ্যে ঋগ্বেদ, কামসূত্র, নাট্যশাস্ত্র এবং ভক্তি মুভমেন্ট এবং তার সাথে কিছুটা তন্ত্র আমার অন্য স্লাইডসে আছে। এই আলোচনাগুলো আমরা পরপর করে যাব, যে 4টে বইতে কিভাবে একটু উদাহরণ দিয়ে আমরা বলবো যে কিভাবে হয়েছে। তার মধ্যে ঋগ্বেদ, যেটা কিনা নাসাদিয়া সূত্রতে পাচ্ছি আমরা, সেখানে বলা হচ্ছে যে মনের প্রথম স্পৃহা, মানে আদি ইমোশন, মানে একদম বাডিং সিড, সেটা হচ্ছে ডিজায়ার।
বাবা এরকম হয়ে গেল কেন? আচ্ছা যাকে ঠিক আছে, উপরটা একটুখানি কিরকম হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। মানে ঋগ্বেদে বলা হয়েছে যে আকুতি এবং আকাঙ্ক্ষা থেকেই মানব জীবনের সূত্রপাত হয়েছে। তো আমাদের যে মনের আদি স্পৃহা, তখন দেবতাদেরও জন্ম হয়নি। মানে ঋগ্বেদ যে সময়টা ধরে, প্রচুর সময় ধরে ঋগ্বেদ লেখা হচ্ছে, যেখানে সমাজও তৈরি হয়নি সোটুসে, এবং সমাজ নানা এভলিউশন বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই সময় দেখা যাচ্ছে যে মনের যে প্রথম স্পৃহা, সেই স্পৃহাকে বলা হচ্ছে কামনা বা ডিজায়ার। এবং সেটার মধ্যে তার মধ্যে কোনো ভয় নেই, তার মধ্যে কোনো জাজমেন্টাল মরাল ব্যাপার নেই, কিন্তু সেখানে কি আছে, সেখানের মধ্যে একটা মহাজাগতিক কসমিক অ্যারোমা রয়েছে। এই যে ঋগ্বেদে কামনা এবং যৌনতাকে একটা সহজ স্বাভাবিক সত্য হিসেবে দেখা হয়েছে। সেটা কিভাবে আমরা বুঝি হচ্ছে সেখানকার ঋষিরা, ঋগ্বেদ নিয়ে আলোচনা করতেন, তাদের মধ্যে কিন্তু কোনো জীবন বিমুখতা ছিল না। তারা প্রো টু লাইফ ছিলেন, এবং তার জন্যই তারা শতায়ু, এখনো যদি আমরা কেউ কাউকে বলি না, আমার কি মেরা উমার তেরা লাগ যায় না, কি একটা বলে লোকে, 100 বছর বাঁচো। এই 100 বছর বাঁচার আশীর্বাদের যে গল্পটা আমরা এখন দিই, বা আমরা আমাদের বর্ষিয়ানরা আমাদের করেন, বেসিক্যালি উই ও ফ্রম ঋগ্বেদ, যে এখানে অনেক দিন এবং সুস্থভাবে বাঁচার একটা জায়গা ছিল, এবং বীর পুত্র লাভের একটা ইচ্ছা থাকতো। এবং এখানে স্বামী স্ত্রী মিলনের যে উল্লেখ আছে, তা মূলত বায়োলজিক্যাল বংশবৃদ্ধির জন্য, এবং সেটি পবিত্র এবং স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে দেখা হতো। অনেক সময় আকাশ এবং এই যে পৃথিবীর যে মিলন, এই মিলনকেও কিন্তু অনেক সময় মেটাফরিক্যাল হিসাবে দেখানো হয়েছে। এই ঋগ্বেদ যে সময়ে রচিত হয়েছে, সেটা এক্ষুনি বলছিলাম, যে যাযাবর উপজাতীয় সমাজ থেকে এই যে কৃষি ভিত্তিক যে সমাজে আমরা এখন আছি, বা আরো শিল্প ভিত্তিকে গেছি, এই তার আগে অবধি, মানে আপ টু কৃষি ভিত্তিক অবধি কিন্তু ঋগ্বেদ রচনা হয়েছে। এখানে এক সমাজের মধ্যে, মানুষের মধ্যে কি ছিল, সারল্য ছিল, এবং যত সম্পর্ক, আভ্যন্তরীণ সম্পর্ক যত জটিল হয়েছে, ততই কিন্তু এই কামনা বা যৌনতা, যাই বলি না কেন, ইচ্ছা প্রত্যাশা, এগুলোর উপর সামাজিক বা শাস্ত্রীয় বাধা নিষেধ অনুশাসন দেখা গেছে, যেটাই আমরা পরবর্তীকালে কামসূত্রের উপর দেখতে পাবো। এই যে সংবাদ সূত্র, সেখানে আমরা যে পুরুরবা এবং উর্বশীর গল্প, যেখানে প্রচুর ইয়মির গল্প হয়েছে, কালিদাস উর্বশীয়ম লিখেছেন, প্রচুর জায়গায় আমরা এই সংবাদ সূত্র বা পুরুরবা উর্বশীর গল্প পাই, যেখানে এই প্রেম বিচ্ছেদের একটা তীব্র মনস্তাত্ত্বিক লড়াই, মানে প্রেম এবং বিচ্ছেদের যে যুগপৎ, কমপ্লিমেন্টারি যে মনস্তত্ত্ব, এই পুরো আলোচনাটাই যেটা হবে, এটা কিন্তু একটা মনস্তত্ত্বের উপর আলোচনা হবে, যে নারীর সাথে কোনো স্থায়ী বন্ধুত্ব হয় না, তাদের হৃদয় নেকড়ের মতো, উর্বশী বলছেন পুরুরবাকে, হ্যাঁ, তাদের হৃদয় নেকড়ের মতো। সেই যুগের কামনার এক জটিল এবং বাস্তবমুখী চিত্র। এটা কালিদাসের মানে উর্বশীয়মে যারা এখানে সাহিত্যের আছেন বা ইতিহাস চর্চা করেন, তারা কিন্তু এটা জানেন যে এটা কোন জায়গায় এই কথা বলা হয়েছে, যে নারীর হাসি হচ্ছে হায়নার মতো। কখন এটা বলা হয়েছে? যখন সে বলেছিল যে সে পাহাড় থেকে ঝাঁপ দেবে উর্বশীকে না পেলে। পুরুরবা যখন উর্বশীকে এত চাইছেন এবং উর্বশী তিনি সম্মতি দিচ্ছেন না, তখন তিনি এই কথাটা বলছেন যে দূর হাঁটো, অটোর পিছনে লেখানো থাকে দূরত্ব বজায় রাখুন, তো সেটাই বলা হচ্ছে যে দূর হাঁটো, কারণ নারীর হাসি হায়নার মতো। একটি নারী কিন্তু তার কথা এটা বলছেন, ঠিক আছে? এই যে ঋগ্বেদীয় কামনার বৈশিষ্ট্য, এক্ষুনি যেটা বললাম, জাস্ট একটু ট্যাবুলার ফর্মে দেওয়া আছে। প্রজনন এবং সৃষ্টি সহায়ক, পিওরলি বায়োলজিক্যাল। ভাষা হচ্ছে অত্যন্ত সাহসী, স্বচ্ছ, এবং তার মধ্যে কোনো রাগ ঢাক নেই। উদ্দেশ্য কি? প্রজা তৈরি করা, মানে বংশবৃদ্ধি এবং পারিবারিক স্থিতিশীলতা, উইচ ইজ ভেরি জেনুইন ফ্রম আ ন্যাশনাল পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড তার সামাজিক রূপ কি? যে এই কামনাকে জীবনের স্বাভাবিক অঙ্গ হিসেবে দেখা। সেই সময়ও অধিকাংশ যে সভ্যতা গড়ে উঠেছে, সেখানে কিন্তু ঋষিদের যৌনতা এবং কামনা সূক্ষ্ম অনুভূতিকে, কাব্য এবং দর্শনকে আজও দেখা যায়। যারা লিটারারি ওয়ার্কের উপর কাজ করেন, তারা কিন্তু ও টু দিস হেরিটেজ। নেক্সট হচ্ছে
কামসূত্র। কামসূত্র আমরা জানি বাদশায়নকে ন্যায়সূত্রকার, and he is the brand ambassador of today's jurisprudence, অর্থাৎ ন্যায়ালয়। যে ন্যায়ালয়ের যে ওকালতির ভাষা, ব্যারিস্টারের যে ভাষা, সেই ভাষাটা কিন্তু ন্যায়ের ভাষা। যিনি আর্গুমেন্টেশনের জনক, তিনি কামসূত্র লিখছেন। কেমন? তাহলে সেই ভদ্রলোকে কিন্তু লিখছেন কামসূত্র। সেখানে পরিকল্পিত কাম, ক্যালকুলেটেড ডিজায়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। উনি বলছেন ক্যালকুলেটেড ডিজায়ার, কামনার সুশৃঙ্খল বিন্যাস। পুরুষার্থের চতুষ্টয়ের মধ্যে অলরেডি স্থান, আমরা আগেই এটা আলোচনা করেছি। বাদশায়ন একে একটি শাস্ত্র বা বিজ্ঞানের রূপ দিয়েছেন। হোয়াট ডু উই নো বাই শাস্ত্র? যেটা জ্ঞানকে সিস্টেমাটাইজ করে, কোনো একটা জ্ঞানের শৃঙ্খলকে যেটা তন্ত্র বা সিস্টেমাটাইজ করে, তাকে ইউজুয়ালি শাস্ত্র বলা হয়। সো কামনাকে কেন শাস্ত্র বলা হচ্ছে? বিকজ এটা একটি সুকুমার শিল্প, এমন একটা অ্যাস্থেটিক কম্পোনেন্ট অফ হিউম্যান লাইফ যেটা পার্সোনাল, ইন্ডিভিজুয়াল এবং সোসাইটাল এক্সিস্টেন্সকে হোল্ড করছে, ধরে রাখছে, করে এটা ন্যাশনাল বা সোশ্যাল আপলিফমেন্টে কাজ করছে। তাই এটি নাগরিক, সফিস্টিকেটেড আরবান ডেভেলপমেন্টের জন্য শিক্ষা ও রুচির অংশ। এখানে স্বাধীনতা বনাম সামাজিক দায়বদ্ধতা আছে, অর্থাৎ ইচ্ছা এবং সামাজিক বিধানের মধ্যে সবসময় একটা চিরন্তন লড়াই থাকে। ধর্ম অর্থ বনাম কাম সবসময় বলেছে এমন ভাবে, যেহেতু এটা ক্যালকুলেটেড, এমন ভাবে তোমাকে কামনার চেষ্টা করতে হবে এবং কামনাকে তোমার সন্তুষ্টির দিকে নিয়ে যেতে হবে যতদূর অবধি সেটা না ধর্ম অর্থের পথে বাধা হয়। প্রেম বনাম কাম, পরিকল্পিত কৌশল, রোমান্টিক লাভ, মানে এই যে কামসূত্রতে আমরা যেভাবে পাই, সেখানে রোমান্টিক লাভের থেকেও সেখানে গুরুত্ব পেয়েছে ইরোটিক ডিজায়ার অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। মানে আমরা জানি এই কামসূত্র পড়লেই আমাদের খাজুরাহো টেম্পলের কথা মনে পড়ে যায়, নানা রকম ভাস্কর্যের কথা মনে পড়ে যায়। আমরা সেই জায়গাগুলোতে আজকে যাব না, জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাব। কিন্তু সেখানে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ইরোটিক ডিজায়ার, তারপরেরটা কিন্তু আছে ম্যানেজমেন্ট। সো সেক্সুয়াল ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইন কামসূত্র। সেটা কিভাবে সম্ভব সেটা কিন্তু আমরা যারা কামসূত্র নিয়ে আলোচনা করি দেখবো, আজকে তার কিছু কিছু ঝলক দেওয়ার চেষ্টা করব। পরকীয়া এবং গণিকা তত্ত্ব। পরকীয়া প্রেম, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার ইজ ভেরি মাচ কমন ইন অল এরাস। এবং গণিকা তত্ত্ব, যারা কার্টেসিয়ান, যারা দেহ ব্যবসায়ী, তাদের নিয়ে কি ধরনের আলোচনা সেখানে ছিল সেই সময়কার দিনে, সেটাও আমাদের দেখা হবে। সেটা হচ্ছে যে বইটির একটি বড় অংশ এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার এবং গণিকাদের নিয়ে। এখানে আবেগের চেয়ে বেশি কাজ করে সামাজিক প্রতিপত্তি, কৌশল এবং আনন্দ লাভের নিপুণ পদ্ধতি। তাই এই যে কামসূত্র যে গ্রন্থটি, সেই গ্রন্থটি অ্যাকচুয়ালি কলোনিয়াল প্রেসারে এসে এই বইটাকে অনেক সময় সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের দিক নির্দেশিকা বলে ধরা হয়, কিন্তু বেসিক্যালি এটা একটা কম্প্রিহেন্সিভ স্টাডি বুক বা হোলি বুক অফ ব্যালেন্সড লাইফ লিভড ইন আ সোশ্যাল লাইফ। ওয়ার্ল্ডলি স্ট্রাকচারে থেকে, পার্থিব জগতে থেকে তুমি কিভাবে তোমার জীবনকে স্বাস্থ্যসম্মতভাবে, আন্ডারলাইন স্বাস্থ্যসম্মতভাবে তুমি কাটাতে পারো, পুরুষার্থের বাউন্ডারির মধ্যে থেকে, তার যে দলিল, সেই দলিলটি হচ্ছে বাদশায়নের কামসূত্র। এখানে স্বার্থপরতা এবং বাস্তবতা আছে। বাদশায়ন অত্যন্ত বাস্তববাদী, মানে বাস্তববাদী, কারণ তিনি বুঝেই যাচ্ছেন তিনি ন্যায়সূত্রের প্রবক্তা। তিনি দেখিয়েছেন একজন পুরুষ বা নারী সমাজের কঠোর নিয়মের মধ্যে থেকেও নিজের আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য ছলাকলা বা কৌশলের আশ্রয় নিতে পারে। কামেতে যদি আমরা ছলাকলা করি তাহলে খারাপ হয়ে যায়। আমরা আইনজ্ঞরা, যারা আইনজীবী, ছলাকলা করি তো না করি না? কি হ্যাঁ কি না করি তো? তাহলে ছলাকলা ইজ দেয়ার। সো বুদ্ধির খেলা। সো তোমাকে এই সম্পর্কটাও যখন তুমি রাখতে হবে, তোমাকে বেসিক্যালি ইউ হ্যাভ টু বি আর্গুমেন্টেটিভ অ্যান্ড ইউ হ্যাভ টু গো ফর দ্য টেকনিক্স। সো সেই টেকনিক্সটার বাংলা প্রতিশব্দ হচ্ছে ছলাকলা এবং কৌশল। বৈপরীত্যের সৌন্দর্য। কামসূত্র একই সাথে মুক্তির কথা বলে এবং শৃঙ্খলার কথা বলে, এবং এটি শেখায় ইন্ডিভিজুয়াল অটোনমি। আমরা পরে দেখব যে এখানে
একটি পরিবারতন্ত্র যেমন আছে, ঠিক একইভাবে সমাজ কাঠামো ভাঙার যে ঝুঁকি থাকতে পারে, অর্থাৎ পরকীয়াকে যদি কন্ট্রোল না করা হয়, পরকীয়া যদি একটা লাইসেন্সের মতো হয়ে যায়, তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, আর দ্যাটস নট দ্য প্রপার কৌশল। তো সেই বাঁধন বা সেই রেজিম, সেটাও কিন্তু কামসূত্রের মধ্যে বলা আছে। এখানে কাঠামোগত যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে এটার ব্যক্তিগত দিকটাও আছে, এটার সোসাইটাল দিকও আছে। পদ্ধতি হচ্ছে কামকলা এবং রতিবিদ্যার প্রয়োগ। কলোনিয়াল সিস্টেমে এইটার ওপর ম্যাক্সিমাম করা হয়। সেখানে 64 কলার যে সমস্ত চিত্র দেওয়া আছে, যেটা আমরা খাজুরাহোতে পাই, এইখানে গিয়ে থেমে যায়, কিন্তু তার এই জায়গাটা নেই নীতিশাস্ত্র এবং আচরণের নিয়মাবলী। দিস ইজ দ্য ওভারলুক পার্ট অফ কামশাস্ত্র। পরিণতি কি? আত্মিক ও দৈহিক তৃপ্তি। এই আত্মিক শব্দটা কলোনিয়াল সিস্টেমে বাদ যায়, শুধুমাত্র সেনসুয়াস প্লেজার যে বলেছিলে তার দিকটাই ধরা পড়ে, দৈহিক তৃপ্তি। এক সুসংগঠিত নাগরিক সমাজ গঠন, এই জায়গাগুলো ধরা পড়ে না। দিস এরিয়াস আর ওভারলুক, দিস এরিয়াস আর ডিস্টর্টেড। এরপরে আমি যেটা দেখাতে গেছি, সেটা হচ্ছে কামসূত্রতে কিভাবে জেন্ডার রোল এবং এজেন্সি কাজ করে। এটা কি ইংরেজি আছে? এই জায়গাটা দেখি, ওই যে গণিকার কথা বললাম, সে গণিকার কথা কি লেখা হয়েছে? দ্য কার্টেসিয়ান শুড বিকাম লার্নড ইন দ্য আর্টস, স্পিক ওয়েল অ্যান্ড বিহেভ অ্যাপ্রোপ্রিয়েটলি। শি শুড মেনটেন হার ইন্ডিপেন্ডেন্স while engaging with lovers as needed for her benefit. গণিকাকে কতটা এম্পাওয়ার করা হচ্ছে! প্রথমত তাকে কোয়ালিটি দিতে হয়েছে, তাকে ভালো করে কথা বলতে হবে, she has to be educated, behave appropriately. So self love, self educationের জায়গা আছে, এবং সে তার স্বাধীনতা ভোগ করবে। কেন? যখন সে অন্যের সাথে সে দেহ ব্যবসায় থাকবে, তখনও কিন্তু বেসিক্যালি she will do for her own benefit. এই জায়গাটা দেওয়া আছে। কি বাংলা আছে দেখি, কি সব হয়েছে। যাই হোক, ঠিক আছে, আমার মনে হয় আপনি করুন ততক্ষণে, কিন্তু আমি কি চলতে পারি? চলে যাই, সময়টা তাহলে চলবে। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, মানে এটা কি হচ্ছে, এখানে নারীদের যে জায়গা দেওয়া হয়েছে, তাদের একটি এজেন্সি, অর্থাৎ তাদের সার্বভৌম জায়গাটা নেওয়া হয়েছে এবং তাদের সক্রিয় ভূমিকা। ইউজুয়ালি কলোনিয়াল ইম্প্যাক্টের পরে নারীর যৌনতায় বা কামনাতে একটা প্যাসিভ নেচার আরোপিত হয়েছে, যে স্ত্রী শুধু প্যাসিভ ওয়েতে সে যৌন আনন্দ নেবে। কিন্তু এইখানে আমরা যে ছবি পাই, যে ভাস্কর্য পাই, এবং গণিকাদের যে কথা দেখি, বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের যে কথা দেখি, বা যেখানে স্ত্রী তার স্বামী দ্বারা সন্তুষ্ট হচ্ছেন না, যে স্বামী তাকে যথেষ্টভাবে সামাজিক দায়িত্ব পালন করছেন না, সেই স্ত্রী কি কি অধিকার রাখে, সেগুলোই এখানে লেখা আছে, যেগুলো ঠিক বোঝা যাচ্ছে না বলেই মনে হয়। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে বলছেন যে তাকে তার যে গণিকা, তাকে তার ব্যক্তিত্বকে অক্ষুণ্ণ রাখতে দিতে হবে। অর্থাৎ যিনি গণিকার কাছে আসছেন, দেহ ব্যবসা করতে আসছেন, তাকে কিন্তু তার সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। এবং নারীর প্রতি যদি স্ত্রী, মানে কোনো বিবাহিত নারীর প্রতি যদি স্ত্রী মনোযোগী না হন, বা কোনো দায়িত্ব, সামাজিক দায়িত্ব যদি অবহেলা করেন, স্বামী যদি অবহেলা করেন, সেই স্ত্রীর পূর্ণ অধিকার আছে তার অন্য পুরুষ চয়ন করবার, এবং সেক্ষেত্রে সে কামনা, মানে সেক্সুয়াল প্লেজার সে তার কাছে চাইতে পারেন, এবং সেই সেক্সুয়াল প্লেজার চাওয়ার জন্য তিনি নিজে সেটাকে ইনিশিয়েট করতে পারেন, যে আমার এরকম দরকার, আমার স্বামীর কাছ থেকে আমি এগুলো পাচ্ছি না। সেই অনুমোদন, সেই লাইসেন্স দেওয়া আছে এখানে নারীদের প্রতি। হোয়াট এভার ইজ দ্য কেস, এখানে যে নারী স্বাধীনতার কথা বলা হচ্ছে বা গণিকাদের এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে, সেটা পুরোটাই কিন্তু পিতৃতন্ত্রের মধ্যে থেকে নারী স্বাধীনতার কথা বলা হচ্ছে, পিতৃতন্ত্রের বাইরে গিয়ে নয়। সো কেউ যদি এখান থেকে মিস ইন্টারপ্রেট করে যে তাহলে কি এটা কেন এখানে দেহ ব্যবসার কথাই বা রয়েছে কেন, সো সেই প্রশ্নগুলো আসতেই পারে। বাট নেভারথেলেস, সেই জন্য আমার মনে হলো এটা মেনশন ওয়ার্দি। এখানে যা বলা হচ্ছে, সেখানে সমাজের শৃঙ্খলের যে নিয়ম কানুন গিভেন বাই উদীয়মান প্যাট্রিয়ার্কি সেই সময়কার, তার মধ্যে থেকেই
নারীদের এই সমস্ত যা স্বাধীনতার কথা বলা হচ্ছে সেটাও কিন্তু সেখানে অ্যাভেল ছিল। এটা খুব একটা ইম্পর্টেন্ট দিক, যেটা হচ্ছে যে কামসূত্র বাদশায়নের আমাদের যে কৃচ্ছ সাধন, অর্থাৎ একটি ধারণা ভারতীয় দর্শন বলে যে নির্বাণের জন্য, মুক্তি লাভের জন্য তোমাকে কৃচ্ছ সাধন করতে হবে। হ্যাঁ, সেই যে একটা আনবিটেবল অর্থোডক্সি, সেইটাকে কিন্তু বাই হিজ অরা অফ আর্গুমেন্টেটিভনেস উনি সেটাকে প্রশ্ন করেছেন এবং তিনি প্রমাণ করে ছেড়েছেন যে এই জীবনের মধ্যেই আত্মা পরমাত্মার যে মিলন, শরীর বা আত্মার মিলন, সেটা শ্রমণ ছাড়াও, অর্থাৎ কৃচ্ছতা সাধন ছাড়াও, তপস্যা ছাড়াও সম্ভব। এই জগতে থেকেই, এই পার্থিব জগতে থেকেই আত্মা পরমাত্মার মিলন সম্ভব। সো এটা এক ধরনের ক্রান্তি, এক ধরনের বিপ্লব, অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথা বলা। আমরা জানি যে ন্যায় দর্শন এবং বেদান্ত দর্শনের মধ্যে যে ক্লাসিক্যাল ঝগড়া, সেই ঝগড়ার এটা একটা পার্ট যে মুক্তির জন্য ইউ নিড নট টু ফেস তপস্যা, তোমাকে সবসময় কৃচ্ছতা সাধন করতে হবে না। তুমি এই জগতের মধ্যে থেকেও, পরিবারের মধ্যে থেকেও ক্যালকুলেটেড ডিজায়ারে তোমার কামনাকে তুমি কিভাবে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে এবং ভোগ করবে, তার মধ্যেই তুমি এটা করতে পারো, আনন্দ করতে পারো। সো দ্যাট ইজ কল্ড ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ জীবন। অর্থাৎ এই যে শরীরের উপর নির্ভরশীল আমার মন, আমার আত্মা, সেটা রেস্ট করছে, নির্ভর করছে, তার আধার বা লোকাস কি আমার বডি। সুতরাং আমি যদি আমার ঘরটাকে ভালো করে না নিকই, না পরিষ্কার করি, না তুষ্ট করি, তাহলে সেখানে আত্মারূপ দেবতা থাকতে পারেন না। দিস ইজ দ্য সিম্পল লজিক। তো সেই কারণে দেহ চর্চা, দেহকে ভালোবাসা, সেলফ লাভ, আত্মা লাভ এবং দেহ লাভের মধ্যে উনি কোনো বিরোধ দেখেননি। বিকজ ওনার মনে হয়েছে উপভোগ বা আনন্দ মুক্তির পথে কখনোই বাধা নয়, বরং পরিপূরক। কেমন এই যে পরিপূরক জায়গাটা, এই জায়গাটাকেই উনি মধ্যম পন্থা হিসেবে ধরেছেন। অর্থাৎ একদিকে হচ্ছে অসম্ভব কৃচ্ছতা সাধন, যেটা বেদান্ত প্রেসক্রাইব করছেন, আর আরেকদিকে হচ্ছে স্বেচ্ছাচার, অর্থাৎ যা খুশি তাই হোক, এনিথিং গোজ। এই যে দুটোর মাঝখানে সেখানে বাদশায়ন এসে কামসূত্র বলছেন এবং সেখানে উনি ক্যালকুলেটেড ডিজায়ার বা নিয়মিত পরিমার্জিত কামনার কথা বলছেন, যেখানে অধ্যয়ন প্রয়োজন, সচেতন হওয়া প্রয়োজন এবং অবশ্যই সুপরিকল্পিতভাবে কামনাকে কন্ট্রোল করা প্রয়োজন, যার জন্য ইউ হ্যাভ টু বি এডুকেটেড। কোনো অসুবিধা নেই। এটা কি এখান থেকে মিরর হয়ে যাবে? সরি তাকে বিভিন্ন শিল্পকলায় পারদর্শী হতে হবে এবং শোভন আচরণ শিখতে হবে। নিজের স্বার্থ প্রয়োজন অনুযায়ী প্রেমিকের স্বার্থে বজায় রেখে, সম্পর্ক বজায় রেখেও তাকে নিজের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। এই জায়গাটা যে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে, কাকে রাখতে হবে? গণিকাকেই রাখতে হবে। তাহলে যে রাখছে এবং যে কিনছে, এই যে দুজন ক্রেতা বিক্রেতার যে সম্পর্ক, যেখানে দেহ ব্যবসা হচ্ছে, সেখানে দুজনের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আসছে। বিবাহিত নারীর অধিকারের কথা বলছিলাম, রিপিট করছি না, যে স্বামী যদি যথেষ্ট মনোযোগ না দেন, দায়িত্ব না পালন করেন, স্ত্রীর অধিকার আছে পুরুষ চয়ন করবার। এই পুরুষতান্ত্রিক সমাজের কর্তৃত্বের কথাটাও বলেছি, এটা বলা হয়ে গেছে। এটাই বলছিলেন এটার বাংলাটা ইজ দিস। এটা বলছিলাম যে সামাজিক এবং রাজনৈতিক গুরুত্ব, কামসূত্রে প্রেম বা কামকলায় পারদর্শিতা কেবল ব্যক্তিগত আনন্দের জন্য নয়, এটি সামাজিক মর্যাদা রক্ষা এবং যাবতীয় কামনামূলক যে প্রত্যাশা তার পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। এটি কিভাবে দেখায় যে ব্যক্তিগত ইচ্ছা এবং সামাজিক শিষ্টাচারের মধ্যে ব্যালেন্স করতে হয়, সেইটা এই বাদশায়নের কাছে এই বইয়ের মধ্যে পাওয়া যায়। তাই আধ্যাত্মিকতা এবং ইন্দ্রিয় সুখ, দে ক্যান গো হ্যান্ড ইন হ্যান্ড, দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। স্পিরিচুয়ালিটির সাথে যে ইন্দ্রিয় সুখ, মানে ইউজুয়ালি পোস্ট কলোনিয়াল যে লিটারেচার আমরা পাই,
বা বেশিরভাগ জায়গায় বইতে যা ছাত্রছাত্রীদের কাছে আমরা পরিবেশন করি সেখানে কিন্তু দেখা যায় ভারতীয় দর্শন মূলত অধ্যাত্মবাদী, অথচ তখনও কিন্তু বলি তার মধ্যে 4টি পুরুষার্থ কামনা বলি। সো একটা মারাত্মক ইনকনসিস্টেন্সি থাকে এই প্রেজেন্টেশনের মধ্যে। সেই জন্যই এখানে আবার বলে দেওয়া হচ্ছে, বাদশায়ন বলছেন যুক্তি দিয়ে যে আধ্যাত্মিকতা এবং ইন্দ্রিয় সুখ এরা একে অপরের বিরোধী নয়, এটি সামগ্রিক হিউম্যান এক্সপিরিয়েন্সের একটি পার্ট। সো ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্স অফ হিউম্যান জার্নি। নেক্সট, আচ্ছা, কামসূত্রতে কি কি অ্যাকনলেজ করা হচ্ছে? নন প্রোক্রিয়েটিভ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ সন্তান, আগে আমরা ঋগ্বেদে পেয়েছিলাম, লিখেছিলাম যে কেন যৌনতা হচ্ছে, কারণ সন্তান বা প্রজা উৎপাদনের জন্য। এখানে আমরা একটু ইমপ্রুভ করে যাচ্ছি, যেহেতু এখানে জটিলতা বাড়ছে সমাজে, অর্থাৎ সন্তান প্রজনন ছাড়াও কেবলমাত্র ক্রীড়া করার জন্য, এবং এখানে বলা হচ্ছে ক্রীড়া, প্লেকে বলা হচ্ছে যৌন যে অ্যাক্টিভিটিস তাকে নাম দেওয়া হচ্ছে ক্রীড়া, মানে যৌন ক্রীড়া। ঠিক ক্রীড়ার যেরকম গেমস রুলস থাকে, যৌন ক্রীড়ারও গেমস অ্যান্ড রুলস থাকবে। সেম সেক্স পার্টনারশিপ, আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করি, কামসূত্রের মধ্যে কিন্তু রয়েছে সেম সেক্স পার্টনারশিপ, এবং সেটা খাজুরাহোর টেম্পলে যদি আমরা যাই, সেই ভাস্কর্য আজও সেই তথ্য বহন করে যাচ্ছে। দ্য অটোনমি অফ ওমেন ইন সিলেক্টিং পার্টনার্স, এক্ষুনি উই ডিসকাসড। লাভ এক্সিস্ট বিয়ন্ড দ্য কনফাইনমেন্টস অফ ম্যারেজ, এটাও আমরা আলোচনা করেছি। নেক্সট, কামসূত্র থেকে আমরা যাচ্ছি ভরত মুনির নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র পরেরটা বোধহয় বাংলা আছে, দেখো তো একটু। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। নাট্যশাস্ত্র এবং কাম দর্শন, এই যে নাটকের মধ্যে যে কামনা এবং যে রস আলোচনা হয়, যে 8টা রস দিয়ে যে আমরা জানি যে নাটক হয়, তার মধ্যে আদি রস হচ্ছে শৃঙ্গার। এই শৃঙ্গার হচ্ছে কামনা, যেটা মানুষের নান্দনিক নির্যাস, যে রস, মানুষের যে আদি রস, তাকে রিপ্রেজেন্ট করে। এই শৃঙ্গার রস কি? আমরা বাকি যে 8টা রস সবাই জানি তো, আমরা 8টা রস কি কি কেউ জানো? কারোর ইন্টারেস্ট আছে জানার নাটকের 8টা রস কি কি? এনিবডি ইন্টারেস্টেড? বা বলো তো। ভেরি গুড। রুদ্র, শান্ত, করুণা, করুণ, বিভৎস, শৃঙ্গারিত বাদ দিলে হাস্য, আমরা যে হাসি। আচ্ছা, তাহলে এই যে এইগুলো আমাদের নাটকের উপাদান, মানে মশলা, জীবনের মশলা। মানুষের মনের মধ্যেও এই মশলাগুলো থাকে। এই 8টা মশলার আদি মশলা হচ্ছে শৃঙ্গার, যেগুলো থেকে সবগুলো রিডিউসড হয়। তো নাট্যশাস্ত্রের মূল ভিত্তি হলো রস, যেটাকে আমরা নান্দনিক আস্বাদ বলি। এই ধারণা, এই 8টি প্রধান রসের মধ্যে শৃঙ্গার হচ্ছে আদি এবং 1 নম্বর। এটা কি? এটি সুকোমল অঙ্গভঙ্গি, খুব মজার কিন্তু, সুকোমল অঙ্গভঙ্গি, চাহনি, মধুর ভাষণ এবং কমনীয় চলন বলনের মাধ্যমে প্রকাশিত হয়। অর্থাৎ যাকে দেখে আমাদের এগুলো একটু ভালো ভালো লাগে না, তাদের মধ্যে কিন্তু এগুলো থাকে। কেমন? যাকে আমরা একটু পছন্দ করি বা তার সাথে কথাবার্তা বলি, তাদের মধ্যে দেখবে এটা হবে। তার মানে কি, তোমার শৃঙ্গার রস ইগনাইটেড হচ্ছে। সেখান থেকে আবার যদি আর একটুখানি এগোয়, তাহলে তার দুঃখের দিকে যেতে পারে, রাগ হলে রুদ্রের দিকে যেতে পারে। তো বেসিক্যালি ফার্স্ট যে ইমোশন, দ্যাট ইজ কল্ড শৃঙ্গার। এই শৃঙ্গারের একটা অদ্ভুত মজা হচ্ছে, এর মধ্যে 2টো লেয়ার আছে। একটা হচ্ছে মিলন, দ্যাট ইজ সম্ভোগ। উল্টোটাই হচ্ছে বিপ্রলম্ভ বা বিরহ। ঠিক তোমরা যারা সাইকেল চালাও, স্কুটার চালাও, একদিকে এক্সেলেটার, তারপরেই ব্রেক, আছে তো? কি নাকি শুধু এক্সেলেটার আছে? হ্যাঁ, আছে তো, ক্লাচ আছে তো, ব্রেক আছে তো। তাহলে ঠিক সেই রকম ভাবেই এখানেও কিন্তু একটা হচ্ছে সম্ভোগ, সম্ভোগের সাথে হচ্ছে প্যারালালি বিপ্রলম্ভ। অর্থাৎ এই যে মিলনের আনন্দ এবং বিচ্ছেদের যন্ত্রণা, এই দুটো মিলিয়ে অভিনব গুপ্তের যে দর্শন, সেই রসতত্ত্বকে পরবর্তীকালে নাট্যতত্ত্বকে আরো সমৃদ্ধ করে।
ধরে, কারণ তিনি শৈব মেটাফিজিক্সের সাথে সেই রসাস্বাদনকে তিনি ব্যাখ্যা করেছেন। সেখানে তিনি বলেছেন যে এই যে নাটক হয়, অর্থাৎ এই যে আজকে উল্টো দিকে আপনারা সব বসে আছেন, তোমরা বসে আছো, চেতনার রূপান্তর হচ্ছে, মানে ঠিক যেমন একটা জল একটা যে পাত্রে তুমি রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে, আমাদের যোগ দর্শনে ও চিত্তবৃত্তির কথা বলা হয়। ঠিক নাটক যখন আমরা শুনি তখন হয় কি, যিনি নির্দেশক থাকেন বা যারা অভিনয় করেন কলাকুশলী, তাদের ইচ্ছা থাকে, মানে তাদের সেটাই এফর্ট থাকে যে তাদের আত্মার সাথে যারা দর্শক আসনে বসে আছেন সেই আত্মাকে মিলিয়ে দেওয়ার। এই যে উত্তরণটা ঘটে, এটা না হয় চেতনার রূপান্তর। এই চেতনার রূপান্তর ঘটানোটা এবং পরিণামে সামগ্রিক এবং সমষ্টিগত যে চেতনা তৈরি হয়, মানে কালেকটিভ যে কনসিয়াসনেস তৈরি হয়, সেটাই হচ্ছে নাটকের মূল উপজীব্য। এবং তার মাধ্যমে কি করা হয়, তার মাধ্যমে মানসিক এবং সামাজিক বিকাশ করা হয়। সো শৃঙ্গার রসের উপর গুরুত্ব আরোপ করে নাট্যশাস্ত্রকারেরা, বিশেষ করে ভরত এবং অভিনবগুপ্ত, তারা কাম এবং যৌন আকাঙ্ক্ষাকে মানসিক পর্যায়ের এক সার্বজনীন পর্যায়ে উন্নীত করেছেন। এর মাধ্যমে ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে সামাজিক বা সমষ্টিগত যে বিবর্তন, অভিযোজন, তার সাথে লিঙ্ক করা হয়েছে। নেক্সট এরপরে আমরা গেছি ভক্তি আন্দোলন। ভক্তি আন্দোলন আমরা জানি যে বিশেষ করে আমরা যে কান্তা ভাব জানি, আমরা মীরাবাইয়ের কথা জানি, আমরা শ্রী চৈতন্যের কথা জানি। সেখানেও যে বৈপ্লবিক কামনা দিয়ে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথা আছে, সেটাকে একটু তুলে ধরার চেষ্টা করেছি। যে ভক্তি আন্দোলনে ঈশ্বর ও ভক্তের সম্পর্ক প্রভৃতির মতো নয়, সেটা কিন্তু প্রেমিক এবং প্রেমিকার সম্পর্ক, এবং সেটা করতে গিয়ে প্রেম কিছুটা অবাধ্য হয়ে গেছে। অর্থাৎ যে ক্যালকুলেটেড ডিজায়ারের কথা, কামনার কথা একটু আগে বাদশায়ন সাহেব বলছিলেন, তিনি কিন্তু এখানে ভক্তি আন্দোলনে যারা আসছেন মীরাবাইয়ের ক্ষেত্রে বা মহাপ্রভুর ক্ষেত্রে, সেখানে কিন্তু ব্যাকুলতা, জয়দেবের যে ব্যাকুলতা গীত গোবিন্দ আমরা যেটা পাই, সেখানে দেখা যাবে যে মীরাবাই তার কৃষ্ণকে তার চিরন্তন ফর এভার প্রেমিক হিসেবে বলছেন। অর্থাৎ তার যে বিবাহিত জীবন, সমাজ, তার ঊর্ধ্বে গিয়ে তিনি অ্যানাউন্স করছেন, এবং তিনি প্রতিটা গানেতে লিখছেন মীরাবাই এবং গিরিধারী নাগার। এই কথাটা তিনি প্রতিবার লিখে লিখে এস্টাবলিশ করছেন, মানে কোনো অ্যানোনিমাস লেখা নয়, প্রতিটা গানের মধ্যে তিনি এটা এস্টাবলিশ করছেন যে তিনি তার প্রেমিক এবং চিরপ্রেমিক। একই রকম ভাবে চৈতন্য মহাপ্রভুর যে ভাবাবেশ, সেটাও আমরা তো পড়েছি, আমরা গল্প শুনেছি, যে সমস্ত কিছু যে তার যে দিনের বেলাতেও তিনি যেভাবে শ্রীকৃষ্ণের প্রেমে, মহাপ্রভুর প্রেমে তিনি যেরকম মাতোয়ারা হয়ে থাকতেন, সেটাও কিন্তু স্বাভাবিক ছিল না। অর্থাৎ এখানে যেন মনে হচ্ছে ক্যালকুলেটেড কামনা থেকে এক ধাপ আমরা উঠে যাচ্ছি এবং এখানে আমরা একটু ডিফারেন্সের দিকে যাচ্ছি বা অবাধ্যতার প্রেমের দিকে যাচ্ছি। যাই হোক না, কিন্তু সেটা কিন্তু একটা একাত্ম হওয়ার আকুতি আছে। অর্থাৎ যে প্রেম, এই আমরা জানি যারা আমরা ভারতীয় দর্শন আলোচনা করি, যে সেখানে ঈশ্বরের সাথে বা পরমাত্মার সাথে যুক্ত হওয়ার মুক্তি দুরকম, সাযুজ্য বা সারূপ্য। সারূপ্য কি? সারূপ্যটা একটু ছোট করে আমি একটু কোর ফিলসফির কথা বলি। সারূপ্য হচ্ছে যখন আমি বুঝতে পারছি আমি ব্রহ্ম, তখন আমার রূপ আর তার রূপ হচ্ছে এক, বিকজ উই আর দ্য সেম। সেটা হচ্ছে সারূপ্য মুক্তি। আর সাযুজ্য মানে কি? যেখানে যুক্ত হচ্ছি, আমি আমার প্রিয়ের সাথে মিলিত হয়ে আমি যুক্ত হচ্ছি, আমি আমার ঈশ্বরের সাথে যুক্ত হচ্ছি, সেটাও এক ধরনের মুক্তি, সেটা হচ্ছে সাযুজ্য মুক্তি। এখানে যে মিলনের কথা বলা হয়েছে, সেটা অবশ্যই একাত্ম হওয়ার, ওয়াননেস হওয়ার, যুক্ত হওয়ার সাযুজ্য মুক্তির কথা বলা হয়েছে। এবং এইখানে কখনোই এই যে প্রেম, সেই প্রেমের মধ্যে কিন্তু কখনো কোনো অশ্লীলতার যে তকমা আমরা দিই, কলুষিত করার যে জায়গা আছে, সেটা নেই। কারণ সেখানে সবসময় আমরা দেখেছি, সেটা মীরাবাই হোক, চৈতন্য হোক, আত্মার সাথে পরমাত্মার একটা মিলনের জায়গা থাকে। এবং তন্ত্রের, আমি একটু ছোট্ট করে তন্ত্রও লিখেছি, দেহতত্ত্ব এবং তান্ত্রিক প্রভাব এবং বেদান্ত তন্ত্রের শিক্ষা অনুযায়ী শরীর এবং বাসনাকে দমনের পরিবর্তে সেগুলোকে আধ্যাত্মিক উত্তরণ, ট্রান্সেন্ডেন্সের মাধ্যমে ব্যবহার করার শিক্ষা কিন্তু ভক্তি আন্দোলনে করা হয়েছে। বিরহ ভক্তি, বিরহ ভক্তি কি? ওই যে বিপ্রলব্ধের কথা বলা হলো, যে প্রিয়তমের থেকে দূরে থাকাটাও একটা ক্যালকুলেশন। সবসময় যদি প্রিয় আমার কাছে থাকে, তার
তার প্রতি প্রেম একটু হলেও ভাটা পড়ে। তাহলে এই যে ক্যালকুলেটেড একটুখানি বিরহ, একটুখানি প্রেম, ওই বিপ্রলম্বের কনসেপ্টটা ওখান থেকে আছে। এবং প্রতিবাদের ভাষা হিসেবে প্রেম, আমরা জানি যে এই ভক্তি আন্দোলন একটা ধর্মীয় বিদ্রোহ এবং সামাজিক বিদ্রোহ। সেটি এই বৈদিক যাগযজ্ঞ, কঠোর অনুশাসন এবং সবচেয়ে বেশি জাতপাতের বিরুদ্ধে যে ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে মানুষের, সাধারণ মানুষের, আঞ্চলিক মানুষের আধ্যাত্মিকতা বলার, অধ্যাত্ম চেতনা শেয়ার করা, গানের মাধ্যমে লোকাল রিজিয়নে আঞ্চলিক ভাষায় নিজের অভিজ্ঞতাকে শাস্ত্রীয় আচারের ঊর্ধ্বে গিয়ে, অর্থাৎ বেদ তখন বলছে এটা করতে হবে, সেটা করতে হবে, ব্রাহ্মণ হলে এই করতে হবে, কেউ ব্রহ্মের মুখ থেকে হয়েছে, কেউ ব্রহ্মের পা থেকে হয়েছে, তার বাইরে গিয়ে, অর্থাৎ অ্যান্টি এস্টাবলিশমেন্ট অথচ পরমাত্মার সাথে মিলিত হওয়ার আকুতি সহজভাবে, সহজিয়ার মাধ্যমে যে আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে ভক্তি আন্দোলন। এবং সেখানেও আকুতি, প্রেম ভীষণভাবে অবাধ্য, সেটা আমার দেখানোর চেষ্টা করলাম। নেক্সট, ভক্তি আন্দোলনের আধ্যাত্মিক বিবর্তন কিরকম? চিরাচরিত ধর্ম এবং ভক্তি আন্দোলন। ভাষা চিরাচরিত ছিল হচ্ছে ট্র্যাডিশনালি সংস্কৃত, ওখানে আঞ্চলিকভাবে। মাধ্যম হচ্ছে বৈদিক আচার আচরণ, যাগযজ্ঞ, যেটা ট্র্যাডিশনাল সিস্টেম। এখানে প্রেম, গান, আবেগপূর্ণ আত্মসমর্পণ। আমরা মীরাবাই, আমরা লালন ফকির, আমরা এগুলো সব জানি। দৃষ্টিভঙ্গি হচ্ছে ত্যাগের ওপর জোর। ওখানে বলা হচ্ছে গভীর মানবিক আকাঙ্ক্ষা এবং মিলনের আরতি, এইটা হচ্ছে বেদান্ত ঘরানা। আর সামাজিক রূপ কি? জাতিভেদ এবং কঠোর নিয়ম। ওখানে উল্টো দিকে মনের মানুষ, অর্থাৎ সাম্যবাদ বা আধ্যাত্মিক স্বায়ত্তশাসন হচ্ছে। নেক্সট, এটা গটা নিয়ে ছেড়ে যাবো, বেশি হয়ে যাবে। মানে একটা মিনিট, এখানে আমি দেখাতে চেয়েছি, আমি একটা দুটো কথা বলে যাচ্ছি, যে এই যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, যে ক্রান্তির কথা বলা হচ্ছে, যে বিপ্লবের কথা বলা হচ্ছে, কামনার মাধ্যমে, প্রেমের মাধ্যমে যে উত্তরণ, সামাজিক উত্তরণ, সেখানে জেন্ডার, কাস্ট এবং সেক্সুয়ালিটি, অর্থাৎ যে চিরাচরিত নর্মস গুলো ছিল, সেটাকে তাহলে ভক্তিবাদ, ভক্তি আন্দোলন এবং কামসূত্র কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করছে, সেটাই বলা আছে। নেক্সট, তন্ত্র, আমাদের যে তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, যেটাকে আমরা এখন প্রচন্ডভাবে আলোচনা করি, সে আলোচনাও কিন্তু তন্ত্রের মধ্যে রয়েছে এবং ঋগ্বেদের মধ্যেও আছে। নেক্সট, নন বাইনারি আইডেন্টিটিস ইন প্রাইমারি সোর্সেস, মানে আমরা তৃতীয় প্রকৃতির আলোচনা কামসূত্রতে পাই, ঋগ্বেদে পাই, আমরা মহাভারতে পাই, অনেক জায়গায় আমরা এই তৃতীয় জেন্ডারের পাই এবং তাদের যে আকুতি, তাদের যে কামনা এবং সেটাকে স্যাটিসফাই করার জায়গাও কিন্তু আমরা এই পুরাণের মধ্যে পাই। নেক্সট, এগুলো অতটা না বললে হয়, মানে আমি জাস্ট বলতে চেয়েছি যে আমাদের এমন কিছু স্টোরি আছে, মাইথোলজি আছে, যেটা সন্ন্যাস এবং ডিজায়ারের মধ্যে প্যারাডক্স। তার মধ্যে হচ্ছে শিবের যে মূর্তি, আমরা যে শিবের মূর্তি পুজো করি, সেখানে তিনটে কপালে থাকে না, হ্যাঁ, সেইটা কেন আমরা জানি, এগুলো তিনটে নয়ন কেন, এই গল্পগুলো এখানে বলা হয়েছে। যে কামদেবকে তো অনঙ্গ বলা হয়, কারণ তার অঙ্গ নেই। কামদেব পার্বতীর মোহ থেকে নিজেকে দূরে সরাবার জন্য, তপস্যায় থাকার জন্য তিনি কঠোর অনুশাসন এবং তপস্যায় রত হয়েছিলেন। দেবতাদের ছলনায় বলা যেতে পারে, দেবতাদের কোনো দেবতা চেয়েছিলেন যে ওনার এই তপস্যা ভাঙাতে, তখন কামদেবকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল যে তুমি ওকে তীর মারো। সেই তীরটা কোথায় গেছিল? ওর গায়ে, এবং সেখান থেকে যেটা পার্বতীর শরীর উনি ধারণ করেছিলেন, ফলে প্রচন্ড রেগে গেছিলেন, রুদ্র হয়ে গেছিলেন মহাদেব, এবং সেই জন্য তিনি কামদেবের শরীরকে নষ্ট করে ফেলেন। ফলে সেটাই অভিশাপ যে তোমার কোনো দেহ থাকবে না, মানে কামদেবের কোনো দেহ থাকবে না, সে মানুষের শরীরের মধ্যে ঢুকবে, অর্থাৎ মানুষ কামদেবকে বহন করে করে নিয়ে যাবে। এই যে মাইথোলজি, সেখান থেকেও দেখা যায় যে প্রাচীন ভারতে বা প্রথাগত যে সমস্ত পরিচয় আছে, সেখানেও কিন্তু এই পিতৃতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে একটা জায়গা ছিল। এই যে শিবের কপালে থাকা যে নয়ন এবং কণ্ঠের যে শিবের লিঙ্গের মধ্যে যেগুলো থাকে, সেগুলো যেভাবে আমরা ডিসক্রাইব করি, সেগুলো মোটামুটি পুরাতত্ত্বে সবাই জানি, আমরা সেখান থেকে জানা যায়। নেক্সট, হ্যাঁ, আমরা কি তাহলে শিখলাম? আমরা এইগুলো শিখছি যে ভারতীয় দর্শন
আমরা এবার র্যাপ আপ করছি। ভারতীয় দর্শন কামনাকে জীবনের অপরিহার্য এবং বৈধ অংশ হিসাবে প্রমাণ করছে এবং এস্টাবলিশ করছে, এবং সেটাকে মানুষের চাওয়া পাওয়া অ্যাকর্ডিং টু দ্য গ্রামার, ব্যাকরণ মেনে চাওয়া পাওয়ার মধ্যে ইট ইজ এস্টাবলিশড। বাদশাহের কামসূত্র যৌন তৃপ্তির উৎস হিসেবে নয়, জীবনের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি হিসাবে পরস্পরের সম্প্রীতি, নন্দনতত্ত্ব এবং মার্জিত জীবনকে উপভোগ করার জন্য একটি দলিল। প্রাচীন ঐতিহ্য আমরা জানি, এখানে কাম এবং মুক্তির মধ্যে কোনো বিরোধ ছিল না, সেটা সমাজের কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং নিয়ন্ত্রিত শক্তি হিসেবে কাম, অর্থাৎ কামকে কোনো বৈপ্লবিক কোনো ট্রিগারের থেকে সেটাকে সিভিলাইজ করার, মানুষকে সভ্য করার, মানুষ যেহেতু আদিম ছিল, মানুষকে সভ্য করার একটা চেষ্টা যখন চলছিল, সেই চেষ্টার মধ্যেও কিন্তু নিয়ন্ত্রণী শক্তি হিসাবে কাম বা বিধিনিষেধগুলো এসেছিল। নেক্সট ভক্তি ও তন্ত্রে আমরা এক্ষুনি পেয়েছি, যেটা ভক্তি আন্দোলনে হয়েছে, আধ্যাত্মিক বনাম রাজনৈতিক হয়েছে, এবং এটি ঐতিহ্যবাহী একটি ইতিহাস তত্ত্ব। নেক্সট আধুনিক ইতিহাস চর্চায় এই যে উপনিবেশবাদী ভুল ব্যাখ্যা, যেটা আমরা বলছিলাম, যে রিচার্ড বার্টন বা ফরস্টারের যে কামসূত্র, যে ছবিটা আপনাদের প্রথমে দেখালাম, সেখানে এই কামসূত্রকে একটি অনৈতিক, অদ্ভুত, আঘাতমূলক, ভেরি ডেরোগেটিভ বলে বর্ণনা করা হয়, যেটাতে বোঝা যায় যে ভারতীয়রা খুব অধঃপতিত, এইভাবেই পোট্রে করা হয়েছিল। বিশেষ করে তার যে ভাস্কর্য, তার যে চিত্র কামসূত্রে, সেখান থেকে ইউটার্ন করে যে আধুনিক যে গবেষকরা, যেমন ডনিগাল এবং কক্কার, তারা কিন্তু সেই ইমমরাল তকমাটা মুছে ফেলার চেষ্টা করেছেন, এবং তারা সে কেবলমাত্র যৌন নির্দেশিকার পরিবর্তে মানুষের অধিকার এবং নান্দনিক জীবনযাপনের একটি সাক্ষাৎ দলিল হিসেবে এটাকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এবং অবশ্যই আমরা বলবো যে সেখানে একটা নারীবাদী প্রেক্ষাপট আছে, যে কামসূত্রের গভীর নারীবাদী যে তত্ত্ব, প্রেম এবং বিবাহের ক্ষেত্রে নারীদের, বিশেষ করে গণিকাদের উল্লেখযোগ্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে এবং তাদের সক্রিয়তা সেখানে দেওয়া হয়েছে। গবেষকরা কিন্তু দেখিয়েছেন যে কাম একটি বুদ্ধিবৃত্ত এবং সামাজিক সাধনা, যা যৌন মিথস্ক্রিয়ার ঊর্ধ্বে। এটার মধ্যে কিন্তু একটা ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্টস আছে, কম্পোনেন্ট আছে। নেক্সট তাহলে প্রেম এবং ট্রান্সফরমেশন, কামনা এবং ট্রান্সফরমেশন, এটা ঐতিহ্যের বুননে কিন্তু ইন্টারটুইন্ড, একদম পরস্পরের সাথে জড়িয়ে আছে, এবং এটা একটা ক্যাটালিস্ট। এটা যে কোনো সভ্য দেশে, সভ্যতায় এই সৃজনশীল অনুঘটক হিসেবে ডিজায়ার, ফিলসফি অফ ডিজায়ার এস্টাবলিশ আছে। একইভাবে কামনা কিন্তু ক্রান্তি বা রেবেল হিসেবেও কাজ করেছে, সেটা আমরা ভক্তি আন্দোলনে খুব বেশি করে দেখেছি। এবং এই যে দার্শনিক কম্পোনেন্টের মধ্যে, সেখানে আমরা যে বইপত্র পড়ছি, সেখানে আমরা দেখি যে এই যে ট্রান্সফরমেশন বা যে প্যারাডক্স, যে এটা হবে না সেটা হবে, সেইটা কেবল যৌন অভিমুখতা নয়, সেটা কামের একটা বেশ ভালো রকমের আকর আমরা দেখতে পাই। যে কামনা যেহেতু মানুষের ইনস্টিংক্ট, মানুষের আদিম স্পৃহা, মনের আদিম স্পৃহা, সেই স্পৃহাকে, সেই মনস্তত্ত্বকে জাস্টিফাই করে একটা সোশ্যাল ফিলসফি, তার দর্শন তত্ত্ব তৈরি করার চেষ্টা হয়েছিল। নেক্সট এখানে পরপর করে ওগুলোই শুধু লেখা হয়েছে যে প্রথম বীজ যে তমস্তদ্র সমাবর্তনাদি মনসা রেতঃ প্রথম ইয়াদাসেত, অর্থাৎ এটা একদম প্রথম বীজ, যে আমার আকাঙ্ক্ষাই যদি না হয়, আমার যদি ইচ্ছাই না হয়, তাহলে আমার হবে না। সো ফার্স্ট সিড ইজ দ্য কামনা। সেটাই গিয়ে একদম পরে বলা হচ্ছে, কামময়ম এবয়ম পুরুষ ইতি স অথ কাম ভবতি তকৃত তত্ত্ব ভবতি। যে যেমন ইচ্ছা করবে, সে তেমন কামনা করবে, যেমন কামনা হবে তেমন কর্ম হবে, যেমন কর্ম হবে তেমন ডেস্টিনি হবে। আবার ইউটার্ন, ইন্ডিয়ান ফিলসফি কিন্তু কর্মবাদে বিশ্বাস করে। কর্মবাদ যদি বিশ্বাস করতে হয়, তাহলে মানুষ হতে হয়, কারণ মানুষই কর্ম করবে, আর মানুষ হলে 4টে পুরুষার্থ নিয়ে চলতে হয়, সেখানে 3 নম্বরে কিন্তু কামনা। সো অন দ্য ইভ অফ ভ্যালেন্টাইন ডে আই উড প্রেফার ভালোবেসে বাঁচি আমরা। নেক্সট প্রেমময় বাবা, ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য। কাম সম্পর্কে আমাদের মধ্যে যে ঔপনিবেশিক আড়ষ্টতা আছে, সেই আড়ষ্টতার বাইরে এসে একে আরো দার্শনিকভাবে বাস্তবসম্মতভাবে আমাদের বুঝে নিতে সাহায্য করলেন ডক্টর মধুচন্দা ভট্টাচার্য। আমাদের এই দীর্ঘ আইকেএস ভ্যালু অ্যাডেড কোর্সের আজ সমাপ্তির দিন। সমাপ্তি বক্তৃতা প্রদান করবেন আইকেএস কমিটির কনভেনার ডক্টর স্বাতী ভট্টাচার্য। ধন্যবাদ দেবপ্রিয় স্যার। আমি শেষ করার আগে আমার দুজন ছাত্রছাত্রীকে ডেকে নেব, 2-3 জন ছাত্রছাত্রীকে ডেকে নেব, তারা কিছু পারফর্ম করতে চায়। তো তাদের মধ্যে প্রথম এসো সৌভিক হাজরা। সৌভিক হাজরা চলে এসো। সৌভিক এদিকে এসো, এদিকে এসো, এসো।